চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে 7 দিনের রিমান্ড, আরেক আসামি রিপন দাসকে 5 দিন। সীমান্তে আবারও ছড়ল প্রাণ, পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত, কুড়িগ্রাম ও ভোলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। উচ্চ মূল্যের বাজারে অসহায় সাধারণ মানুষ, সবজির দাম কিছুটা কমলেও এখনো ক্রয় ক্ষমতার বাইরে চড়া চাল, আলু, পেঁয়াজ, রসুনের। এবং কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণের শঙ্কা, সরকারি দাম নিয়ে খুশি নন মিলার ও কৃষকেরা, হাল ছাড়ছে না খাদ্য বিভাগ। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া যুদ্ধি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে 7 দিন ও রিপন দাসকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। চন্দন কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। সেই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য আসামি রিপন দাসকে নগরীর আনোয়ারার কৈন্যপুরা থেকে গ্রেফতার করা হয়। গত 26 নভেম্বর চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের ষড়যন্ত্র এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ র্যালি করছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এ নিয়ে আরো জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, র্যালিতে কি কি দাবি জানানো হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, যেমনটি বলছেন, আসলে মূলত ইনকিলাব মঞ্চ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে ভারত বাংলাদেশের যে সরকারি হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে এবং একই সাথে আজমির শরীফ দখলের যে ষড়যন্ত্র তার প্রতিবাদে তারা এখন ভারতীয় দূতাবাসের অভিমুখে হচ্ছেন। ইতিমধ্যে তাদের যে ব্যানারটি সেটি নিয়ে তারা তাদের যে সদস্যরা রয়েছেন সবাই মিলে কিন্তু অভিমুখে হচ্ছেন। ঠিক যদি আমরা এখনই শুরু হয়েছে এবং তাদের যে মূল দাবিগুলো ছিল, অর্থাৎ যে বাংলাদেশের সরকারি হাইকমিশনের যে হামলা এবং যে আজমির শরীফ দখল যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে যেন তারা বেরিয়ে আসে এবং একই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কিন্তু তারা বেশ জোরালো সক্রিয় ভূমিকা পালন করছে ভারত থেকে। অথচ বাংলাদেশের যা প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন, যেখানে বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে তারা তাদের কার্যক্রম চলছে এবং একসাথে বসবাস করছে, সেখানে কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার বিভিন্ন তাদের যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে বারবার সংবাদ প্রচার হলেও সেগুলো আসলে গুজব হিসেবে কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে সেটি প্রমাণিত। তারপরে সেই সব বিষয়গুলো নেই, মূলত সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু এই আজকের যে প্রেক্ষাপটটি সেটি কিন্তু আমরা তুলে ধরা হচ্ছে। এবং একই সাথে আপনি জানেন যে আজকেও কিন্তু যে সীমান্তে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই হত্যাকাণ্ডকে একেবারে কিন্তু নতুন কিছু না। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সীমান্ত হত্যা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছিল এবং সেই সাথে সেই সীমান্ত হত্যার কিন্তু কোনো বিচার কিন্তু এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়েনি। তো সেই সীমান্ত হত্যা নিয়েও কিন্তু এখানে তাদের যে আজকে যে স্মারকলিপি প্রদান করা হবে সেই বিষয়টিও কিন্তু সেখানে তুলে ধরা হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন সাংবাদিক সাথে, সেখানে তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন যে এই সাম্প্রদায়িক যে বিষয়গুলো যেগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং গুজব ছড়ানো হচ্ছে সেই বিষয়গুলো থেকে যেন তারা সরে আসে এবং সেই গুজবের বিরুদ্ধেও কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তাদের যে কর্মসূচিটি সেটি কিন্তু এখন এই মুহূর্তে গুলশান যে 2 সার্কেল রয়েছে সেই গুলশান 2 সার্কেল থেকে কিন্তু
তারা যাচ্ছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, সেই সাথে তাদের দাবিগুলো জানার চেষ্টা করব। আপনাদের এই যে আজকে আপনারা স্মারকলিপিটা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের মূল দাবিটা কি থাকবে? দেখেন, এটা একদম শান্তিপ্রিয় একটা মৌন মিছিল। আমরা আগে আমাদের মিছিলটা শেষ করে যাই, তারপর আমরা কথা বলছি। দেখছি যে আসলে ভারতীয় গণমাধ্যমগুলো বেশিরভাগ গুজব ছড়াচ্ছে, সেই গুজবের বিরুদ্ধেও আসলে আপনাদের বক্তব্য কি? তারা তাদের যে মৌন মিছিলের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে যে প্রতিবাদের ভাষা, সেই ভাষা কিন্তু তারা মৌন মিছিলের মাধ্যমে করছেন। এবং আপনারা জানেন যে ভারতে যে বাবরি মসজিদ রয়েছে, সেই মসজিদের যে উপরে নিচে অর্থাৎ সেখানে কিন্তু তারা ভারতীয় যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে একই সাথে তারা বলেছেন যে এখানে তারা নিচে মন্দির নির্মাণ করবেন। সেই নির্মাণের ক্ষেত্রে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এখন তাদের যে মিছিলটি, সেটি কিন্তু ভারতের যে হাই কমিশন, সেই হাই কমিশনের দিকে যাচ্ছে এবং সেখানে তারা স্মারকলিপি দিবেন এবং আমরা সেই পর্যন্ত তাদের সাথে মৌন মিছিলের সাথে আমরা যাচ্ছি এবং সেখানে হাই কমিশনের সাথে তারা যে স্মারকলিপি দেবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এরপরেই তারা গণমাধ্যমের সাথে আবারও কথা বলবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, থাকুন আপনি আমাদের সাথে, আপডেট নেওয়ার জন্য আবারও যুক্ত হবার চেষ্টা করব আপনার সাথে। সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড় সদর সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8-9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গিয়ে পরদিন ভোরে ফেরার পথে বিএসএফ এর চানাকিনা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। একসময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দিনাজপুরে বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন। পুলিশ জানায়, শুক্রবার সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কে যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এদিকে কুড়িগ্রাম ও ভোলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। ময়মনসিংহ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম। কেজি প্রতি কমেছে 15 থেকে 20 টাকা করে, যদিও এখনো ক্রয় ক্ষমতার বাইরে মধ্য ও নিম্ন আয়ের ভোক্তারা। এদিকে চড়া আলু, পেঁয়াজ, রসুনের দাম। আর স্বস্তি নেই চালের বাজারেও। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারে এসেছে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি। শিম কেজি প্রতি 100, টমেটো 120, ঢেঁড়স 60, বেগুন 60 থেকে 80, লাউ প্রতি পিস 40 থেকে 60 এবং ফুলকপি আকার ভেদে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা। মরিচ বেচতেছি আধা কেজি করে 40, সিজনটা বেচতেছি 50 টাকা কেজি, 60 টাকা কেজি। সিমের বাজারের সামনে কুর্তা হলো 80 টাকা 70 টাকা, আলু হলো 100 টাকা 90 টাকা, ফুলকপি হলো 40 থেকে 50 টাকা। তবে কিছুটা দাম কমলেও এখনো মধ্য ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কারণ হলো যে আলু নিল 150 করিয়া, তারপরে যে ফুলকপি নিল 80 টাকা করিয়া, অনেক দাম বেশি। সবজির দাম এখনো পুরোপুরি কমে নাই, আমরা একটু কমলে বাজারটা করা একটু সহজ হবে। গাজীপুরেও সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত।
তবে সবজির দাম কমলেও বাজারে চড়া আলু, পেঁয়াজ, রসুন ও চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 70 থেকে 72 আর আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। কবি 40-50, বেগুন 30 টাকা, সিম 50 টাকা, মরিচ 80 টাকা কেজি। কাঁচামাল সব দামই কমছে। সিম হয়েছে 50 টাকা কেজি, দেশি শসা 40 টাকা কেজি। বাজার আগে থেকে কমলেও তারপরেও মানে সেই রকম কমেনি। চালের দাম তো দিয়া কিনা কুলাইতে পারি না, চালের দাম অতিরিক্ত দাম, চালের দাম কমার দরকার আছে। বাড়তি পেঁয়াজের দাম বাড়তি আছে, রসুনের দাম বাড়তি আছে, আলুর দাম বাড়তি আছে, এগুলো কমেনি এখনো। একই চিত্র মৌলভীবাজারেও। স্বস্তি ফেরেনি চালের বাজারে। চাল আমদানির ওপর সরকারের শুল্ক প্রত্যাহারের পরও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমায় বাজারে সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। তবে পাইকারি বিক্রেতারা বলছেন মিল গেটে কমেনি চালের দাম। 50 টাকা কইরা চাউল নেওয়া যায় না, আর আমি যে রুজি করি এই রুজি দিয়ে চলানো যায় না। এখন ধান উঠতেছে, তারপরে চালের দাম প্রচুর পরিমাণে, মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে নারায়ণগঞ্জে মাছ, মাংস আর মুরগির বাজারেও কাটেনি অস্থিরতা। পাইকারি মাছ বাজারে রুই কেজি প্রতি 300 থেকে 480 টাকা, কাতল 280 থেকে 300 আর বোয়াল 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ 800 থেকে 2000, গরুর মাংস 850 আর খাসির মাংস 1150 টাকায় বিক্রি হচ্ছে। 1100 টাকা 900 টাকা কেজি কিনছি আমরা কয়দিন আগে, এখনো দাম বেশি। আজকে তো শুক্রবার, আজকে মাছের দাম একটু বেশি, অন্যান্য সময় মাছের দাম কম থাকে। দাম নাগালের মধ্যে আনতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। নতুন করে দাম বাড়ানো হলেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। আর কৃষকরা বলছেন যে সরকারের দামের চেয়ে খোলা বাজারেই ধানের দর বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নয় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 17 নভেম্বর থেকে কুষ্টিয়া সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহের অভিযান। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 47 টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। তবে এবছর কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও ধানের সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট নন কৃষকেরা। তারা বলছেন সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারেই ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। ফলে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধানের যে খরচ না, খরচ হিসাবে আমাদের লস হবে। বাজারে অন্তত 1500-র উপরে যাতে হবে, তাহলে আমাদের কিছু থাকবে। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে, এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে তো গৃহস্থ ছাড়বে না। 1350 টাকা তো বেশিছি বাড়ির উপর থেকে এনে, তাহলে সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে। বাড়ির পাইতে তো বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে গত বছরের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এ দাম নিয়েও চালকল মালিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। বর্তমান যে ধানের বাজার, এই বাজারে যে অবস্থায় আছে, আমরা এই অবস্থায় চাউল মিল মালিকরা দিতে পারবে বলে তারা সন্তুষ্ট জানাইছে। তবে সরকারি নির্ধারিত মূল্যে এবার যথাসময়েই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেই আশাবাদী জেলা খাদ্য বিভাগ। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্পূর্ণ। চলতি মৌসুমে জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জলে গেছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর খাল খনন প্রকল্পে প্রায় 300 কোটি টাকা। খননের 2 বছর না যেতেই অধিকাংশ খালই এখন মৃত প্রায়। জলাবদ্ধতা নিরসন, ভূ উপরিস্থ পানি চাষাবাদে ব্যবহারের জন্য প্রকল্প নেওয়া হলেও সুফল পাচ্ছেন না কৃষকরা। কাজী সাহেদের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব।
রাজশাহীর কাটাখালী খালের দৃশ্য এটি 2 বছর আগে 14 কোটি টাকা ব্যয়ে খনন হলেও এখন মৃতপ্রায়, কোথাও কচুরিপানা, কোথাও আবর্জনার স্তূপ। নাটোরের খালগুলোতে কোথাও হাঁটু পানি, চাঁপাইনবাবগঞ্জের 30 ফুট খাল ঠেকেছে 8 থেকে 10 ফুটে, কোথাও কোথাও তাও নেই। নওগাঁর খালগুলোর হালও এর ব্যতিক্রম নয়। শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণে 2019 থেকে 2024 অর্থ বছরে 250 কোটি 56 লাখ টাকা ব্যয়ে রাজশাহী ও রংপুর অঞ্চলে খাল খনন করে বিএমডিএ। চাষিরা বলছেন, নামেমাত্র খাল খনন করে টাকার অপচয় করেছে বিএমডিএ। পানি পদ্মা থেকে তো আসেই না, না আসলে এই খাল খনন করে কোনো লাভ আছে? খালটা ভালো করে করেনি, মানুষ সব চিটবাট করে টাকা পয়সা খাইলেছে, খালের দিক যায় দেখেন যে সব ভেঙে চুরি। কি অবস্থা আমার বাড়ি ঘরের? কাইটি মাটি বেচার লাগি একবারে রাস্তা একবারে সমান করে খুঁড়ি বেচলো মাটি বেচলো, সব বেশি সব তো শেষ করে দিল। তো রাস্তাটাই ড্রেনটাই শেষ করে দিয়েছে। এটা ভালো করে পরিপুক্ত দিতে হবে, রাস্তাটা বড় করতে হতো, কিন্তু এরা পাড়াপাড়িকে আস্তে অল্প কিছু করেছে, করে চলে গেছে। বিএমডিএর খাল খনন প্রকল্প স্থানীয়দের কাজে না আসার পেছনে প্রকল্প পরিকল্পনায় ঘাটতি ও অনিয়ম হয়েছে বলে দাবি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই খাল খননে কখনো পানি আমরা দেখি না যে ধারণ করার ক্ষমতা রাখে, এবং এটা ওয়াটার লেভেল কোনোভাবেই তারা নিতে জানে না। এখনো খনন করতে পারে নাই, প্রকল্প ডিসেম্বরে শেষ। তাহলে এই খাল যদি খনন না করেই প্রকল্প শেষ হয়ে যায়, তাহলে কৃষকদের গলার কাটা হয়ে থাকলো। খোলাবাড়িয়া থেকে ত্যাঘর পর্যন্ত যে খাল খনন করা হয়েছে, এই খাল খননের সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের যে সুবিধা, মূলত এই কারণেই খালগুলো খনন করা হয়। তো জনগণ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। মূলত অপরিকল্পিতভাবে এই খাল খননের ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিএমডিএর চেয়ারম্যান বলছেন, খাল খননে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অভিযোগ আসলে অবশ্যই সেগুলো কমিটি করে হোক, একক হোক, ইনকোয়ারি করে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রিলিমিনারি একটা সিস্টেম আছে যে তাদের সাথে তাকে দিতে হবে, ডিফেন্স করে দিতে হবে তার বক্তব্য কী, তারপরে তখন এনকোয়ারিতে যাবে। বিএমডিএ গেল 5 অর্থ বছরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনো কাজে না আসা এই খাল খনন প্রকল্পে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ খাল খননে প্রতি বছর গড়ে 100 কোটি টাকার উপরে ব্যয় করেছে। কাটাখালীর এই খালটির যে দুর্দশা, দেশের অন্য অঞ্চলগুলিতে বিএমডিএ যে খাল খনন করেছে তার হাল একই রকম। স্থানীয়রা বলছেন, এই খাল খনন তাদের কোনো কাজে আসেনি, পুরো টাকাটাই গেছে জলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন দেশ জনপদ সংবাদ। ভারতের প্রোপাগান্ডাতে ক্ষতি নেই, আমরা ঐতিহাসিকভাবে এক আছি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় চিকিৎসা খাত থেকে ভারত বাংলাদেশের মাধ্যমে লাভবান হয়, আর নিষেধাজ্ঞা থাকলে বাংলাদেশিরা ভারত যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই, তাই কাউকে উস্কানিতে কান না দেওয়ারও অনুরোধ জানান উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে তোমার প্রপাগান্ডা হবে, তখন আমাদের দেশের লোক কম যাবে, কম গেলে আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। দেশ একত্রে আছে, দেশের জনগণ একত্রে আছে, সেখানে কোনো বিভাজন নেই যে কে মাইনরিটি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। আমরা তো কখনোই আমাদের দেশে এই ধরনের ইয়ে হয়নি। কিছু কিছু সময় হয়, উস্কানি দেয়, কিন্তু তার বাইরে আর তো কোনো। আমাদের দেশে আমরা একদম ঐতিহাসিকভাবে আমরা একত্রে ছিলাম, একত্রে আছি। ভোলায় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ এবং জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা জাকির হুসাইন। সম্মেলনে শ্রমিকদের অধিকার আদায় এবং বৈষম্য দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়। পরে নতুন জেলা কমিটি ঘোষণা সহ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি।
এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 14তম প্রজাপতি মেলা। মেলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতি প্রেমী ছুটে আসেন এই আয়োজনে। দেওয়ান ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রজাপতির বাহারি রং আর সবুজ প্রকৃতির এ যেন এক নান্দনিক মেলবন্ধন। প্রজাপতি দেখার বাসনায় রাজধানী সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিভাবক আর শিশুদের ভিড়। কিছুটা হলেও প্রজাপতি প্রাণের সঞ্চার কাছাকাছি আসতে পারছি। লাল, নীল, হলুদ, কালো অনেক ধরনের প্রজাপতি দেখেছি। আমার এসে ভালো লেগেছে। সে রাত্রে থেকে আমাকে ঘুমাইতে দেয়নি, বললে বাবা কখন যাবে কখন যাবে। আমি নিয়ে আসছি এই প্রজাপতিগুলো একদম সামনাসামনি দেখার জন্য, ছোঁয়ার জন্য। মেলা ঘিরে দিনব্যাপী ছিল শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। এছাড়া প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগামি প্যারেড ছাড়াও মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ব্যক্তি ও সংগঠন পর্যায়ে দেয়া হয় অ্যাওয়ার্ড। জাহাঙ্গীরনগরে 120 প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও গাছ ও ঝোপঝাড় কেটে ফেলায় বর্তমানে 55 থেকে 60 প্রজাতি দেখা যায়। তবে প্রজাপতির এ বিলুপ্তি রোধে উদ্যোগ নেয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাস্টার প্ল্যানের একটা দাবি ছিল, সেটা নিয়ে এগোচ্ছি। দীর্ঘদিনের দাবি, এটা পূরণ করা হয়নি এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে প্রাণ প্রকৃতি রক্ষা করার যে বিষয়টা সেটা নিশ্চিত হবে এবং তার সাথে এই যে বিভিন্ন প্রজাতি সংরক্ষণ এবং আমাদের বিশ্ববিদ্যালয় সহ এই এলাকার যে ইকোসিস্টেম সেটা রক্ষা করার কাজটা আমরা করতে পারবো। প্রাণের প্রতি প্রজন্মের ভালোবাসা বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে বনায়ন ও প্রজাপতির ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সবুজ ক্যাম্পাস, এই ক্যাম্পাসে প্রচুর গাছপালা আছে এবং অনেক ধরনের জীববৈচিত্র্য থাকে। আমরা চাই এগুলোকে সংরক্ষণ করার জন্য দীর্ঘমেয়াদী আমরা এদিকে টিকিয়ে রাখার পরিকল্পনা করি এই প্রজাপতি মেলা আয়োজন। প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর এই আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।